ওকে, আমরা এখন একটা ট্রেসিং প্রবলেম সলভ করব, ইনহেরিটেন্স ট্রেসিং প্রবলেম, এবং তার সাথে ক্লাস ভ্যারিয়েবল ইনভলভড। তো শুরু করা যাক। তো প্রথমে আমার একটা ক্লাস আছে এ, এবং ক্লাসের একটা ক্লাস ভ্যারিয়েবল আছে 10। তো আমি এখানে a ডট টেম্প লিখে দিই, এবং ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 8। তারপরে আমার আরেকটা ক্লাস আছে বি, উইচ ইনহেরিটস এ, এবং ক্লাস বিরও একটা ক্লাস ভ্যারিয়েবল আছে এক্স। তো এইখানে আমি লিখে দিই বি ডট এক্স, যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে -3। তো এখানে আমি প্রথম অবজেক্টটা তৈরি করছি। কার অবজেক্ট? ক্লাস বির অবজেক্ট। So let's say I have an address A1, let's say AD1 address, এবং আমার ভ্যারিয়েবলটা হচ্ছে B1। So B1 AD1 অ্যাড্রেসকে পয়েন্ট করছে। যেহেতু ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করে, therefore there will be two portions, the own portion or the child portion and the parent portion. তো যেহেতু এখানে জায়গা কম, আমি উপর নিচ করে লিখি। So this is my own portion. own portion এ কি কি আছে? তো প্রথমে আমার কনস্ট্রাক্টরটা রান করবে। So কনস্ট্রাক্টরে কি কি ভ্যারিয়েবল আছে দেখে নিই। So এখানে আছে সেলফ আর ওবিজে, which is initially none. সেলফের মধ্যে যাবে AD1, আর ওবিজে হচ্ছে ইনিশিয়ালি নান। তো এখানে দেখতে পাচ্ছি আমি যখন কনস্ট্রাক্টরটা রান করব, প্রথম লাইন হচ্ছে সুপার ব্র্যাকেট ডট ইনিট, তার মানে হচ্ছে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা রান হবে। তো এই অবজেক্টেরই আমার একটা প্যারেন্ট পোর্শন থাকবে। সো লেটস রাইট ইট ওভার হিয়ার। সো প্যারেন্ট পোর্শনে একটা কনস্ট্রাক্টর আছে, ঠিক এই জায়গা থেকে শুরু। তো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর শুধু একটা লোকাল ভ্যারিয়েবলই আছে, সেলফ, যেটার মধ্যে AD1 থাকবে। তো আমরা রান করি। প্রথম লাইনটা হচ্ছে ক্লাস এর প্রথম লাইনটা হচ্ছে সেলফ ডট ওয়াই। সো সেলফ ডট ওয়াই মানে হচ্ছে an instance variable is created, and this instance variable will belong to this entire object. Let's say this space is allocated for the instance variable. So over here I have self.y. আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, আমি একটু অন্যভাবে অন্য জায়গায় লিখি। তো এই জায়গাটাতে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা লিখবো। সো ফার্স্ট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে self.y. self.y এর মান কি হবে? a.temp -5. a.temp মানে হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল temp, which is 8, এবং -5 তার মানে হচ্ছে 3। self.y তে আমার 3 বসবে। তারপর লাইন হচ্ছে self.sum, তার মানে হচ্ছে a new instance variable is created, which is called sum.
এবং সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে সেলফ ডট টেম্প প্লাস 3। সো রাইট হ্যান্ড সাইডে আমার সেলফ ডট টেম্প আছে এবং টেম্প নামে আমি এখনো কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করি নাই। Therefore, this self.temp is nothing but this class variable temp. So over here it's 8. 8 plus 3 is 11. So self.sum will have 11. Over here it's written self.temp plus equals to. Over here you have to be a little careful. এই লাইনটা যদি আমি ভাঙি, এই লাইনটার ফুল ফর্ম কি? self.temp equals self.temp প্লাস 2। তার মানে হচ্ছে আমার বাম দিকের কাজ আগে হবে, সরি ডান দিকের কাজ আগে হবে। ডান দিকে সেলফ ডট টেম্প কে আমার ক্লাস ভ্যারিয়েবল টেম্প, তার সাথে 2 যোগ হবে 8 প্লাস 2 10। এবং ডান দিকে যে সেলফ ডট টেম্প, এটা কিন্তু আমি নতুন একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করছি টেম্প। সো দিস টেম্প is not this temp. Okay, you have to be very careful. If I declare a variable on the right, on the left hand side, using the word self, this means a new instance variable is created. So there's a new temp created over here, and this will have the value 10. তো আমার parent পোর্শনের কনস্ট্রাক্টর রান করা শেষ। তো আমি আবার এখন ক্লাস বির কনস্ট্রাক্টরে ফিরে যাব। তো এখানে আমি ছিলাম, আবার এখানে ফিরে আসলাম। তারপরেরটা হচ্ছে if obj not equals none. So if I look at the child's constructor, obj is equal to none. Therefore এই লাইনে ইফটা আমার কাজ করবে না, আমি এই লাইনে চলে যাব। এখানে লেখা আছে self dot y equals a dot temp plus 3. এই self dot y কোন y? এই পুরো অবজেক্টের, এই যে ad1 অ্যাড্রেসের মধ্যে যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, and that is this variable over here, this one. A self dot y তে কি বসবে? a dot temp, which is the class variable temp, 8 plus 3 হচ্ছে 11. So I'll put 11 over here. তারপর লাইনটা হচ্ছে self dot sum কোন ভ্যারিয়েবলটা? এই ভ্যারিয়েবলটা। এখানে বসবে 6 প্লাস, এখানে লিখি 6 প্লাস a dot temp, ক্লাস ভ্যারিয়েবল টেম্পে কত হচ্ছে 8, plus b dot x, that is the class variable x, এখানে আছে -3, তার মানে হচ্ছে 11। সো 11 কেটে আবার 11ই হবে। Therefore আমার এখন ক্লাস বির কনস্ট্রাক্টর রান করা শেষ। So I'm done with the first line over here. Again I'm creating another object. তো আমার আরেকটা টেবিল তৈরি করতে হবে। তো এগুলা আমার একটা অবজেক্টের অংশ। এখন নতুন অবজেক্ট তৈরি করছি, let's say inside another, of course inside another address, let's say that is ad2, and this is pointed by the variable b2. এখানেও ঠিক আগের মতনই একটা নিজের পোর্শন থাকবে আর একটা প্যারেন্ট পোর্শন থাকবে। সো নিজের পোর্শনটা আগে আমি কাজ করে নেই। তো এখানে কনস্ট্রাক্টর রান হবে অবশ্যই। তো আমি এখন এই লাইনে আছি। সো কনস্ট্রাক্টরে আমার দুইটা ভ্যারিয়েবল আছে, সেলফ আর obj। সেলফের মান হচ্ছে ad2,
আর এইখানে আমি যে অবজেক্ট তৈরি করছি, এখানে কি পাঠাচ্ছি, বি1 এর অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। বি1 এর অ্যাড্রেস কি AD1। সো AD1 কোথায় চলে যাবে, এই ওবিজে এর ভিতরে চলে যাবে। ওবিজে এর ভিতরে বসবে AD1। তারপর আমার এই লাইন সুপার ক্লাসের কনস্ট্রাক্টর। তো এখানে একটা প্যারেন্ট পোর্শন দেই। প্যারেন্টের কনস্ট্রাক্টর, আচ্ছা একটু উপরে লিখি, জায়গা হবে না, সাইডে লিখি, জায়গা হচ্ছে না। So this is the parent portion. Parent portion constructor এ চলে যাই। Parent portion constructor এ শুধু self নিচ্ছে, আর কোনো extra variable নিচ্ছে না। So just self, আর এখানে হবে AD2। কি কাজ করবে একটু দেখি। self.y তার মানে হচ্ছে এই যে নতুন অবজেক্টে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি হবে। Let's write self.y, তার ভ্যালু হবে a.temp -5। a.temp হচ্ছে 8 -5 হচ্ছে 3। তারপর লাইন হচ্ছে self.sum, which means a new instance variable sum will be created. And this sum will have the value self.temp plus 3। এই self.temp কে class variable temp plus 3 11। তারপর লাইন হচ্ছে self.temp plus equals to, which means a new self.temp is being created. সেটার ভ্যালু কি হবে, class variable temp plus 2, which is 10। So I'm done running the parent constructor, so I'm back to the class B's constructor. Okay, so এখানে আমি আবার ফিরে আসলাম। এখন এই লাইনটা রান করি, if obj not equals none, obj not equals none true, তাহলে এখন আমি এই লাইনটা এক্সিকিউট করব। লেখা আছে obj.sum, obj এর ভিতর কে আছে AD1। তো আমি AD1 অ্যাড্রেসে গেলাম, এই যে AD1 অ্যাড্রেসে গেলাম। AD1.sum মানে হচ্ছে AD1 এর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল sum, which is this। তো এখানে কি বসবে, self.temp plus 13। self.temp মানে হচ্ছে আমি কিন্তু AD2 অবজেক্ট নিয়ে কাজ করছি। তো এখানে self.temp মানে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল temp, which is 10। 10 plus 13 হবে 23। এই 23 কোথায় বসবে, আরেকটা অবজেক্ট, এই যে AD1 অবজেক্টের সামের এখানে। So this 11 will get replaced by 23। তারপর আমি এই লাইনে ফিরে আসি। self.y মানে আমি যে অবজেক্টে কাজ করছি AD2, এই ক্লাসের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মান হবে a.temp। a.temp হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল temp, which has a value of 8। 8 plus 3, which is 11। So over here I write 11। Then we have self.sum। Self.sum means this sum equals 6 plus a.temp। a.temp is 8। 8 plus 6 is 14। 14 plus b.x। 14 plus -3, which is 11। So I'm basically done running the constructor of class B। তার মানে হচ্ছে আমার দ্বিতীয় লাইনেরও কাজ শেষ।
তারপরে লাইন হচ্ছে b1 ডট মেথড a, সো আই গো টু b1. b1 হচ্ছে এই অবজেক্টটা, অবজেক্টের মেথড a রান করতে বলেছে। এখন আমি যদি ক্লাস বি এর দিকে তাকাই, ক্লাস বি এর নিজস্ব কোনো মেথড এ নাই, তার মানে কি আমি প্যারেন্ট পোর্শনের মেথড এটা রান করব। So this is the parent portion of this object. So the parent portion has method a. So if I look at the method a of class a over here, we see that it takes three arguments, self, m, and n. তো আমি কি পাঠাচ্ছি, -4 and 5, এই লাইনে -4 আর 5 পাঠাচ্ছি। সেলফে বসবে ad1, the object, the address of the object. m এ বসবে হচ্ছে -4 আর n এ বসবে 5. তারপরে আমার একটা লোকাল ভ্যারিয়েবল আছে x equals 4 এই লাইনটাতে। তারপরে self.y মানে হচ্ছে instance variable y, which is this one, এই ঘরটা। এখানে কি বসবে, self.y plus, which means 11 plus m 16, 11 plus m, which together 6, 11 plus 5 is 16, 16 plus a dot 10, 8, 24. তো আমি এখানে আবার একটু রান করি। So self.y তে আমার আছে 11, 11 plus m, sorry, 11 plus m is -4, my bad. So over here it's 11, m is -4, and temp is 8. So this is 15. So over here I write 15. Then let's look at this line over here. X equals, this is the local x over here. X equals x minus 2, x is 4. 4 minus 2 is 2 plus n. N is 5. Which is 7. So let me erase this. Then we have our first output, print x, which is the local variable x, 7. Self.y, which is the instance variable y, 15. And self.sum, which is the instance variable sum. Self.sum is 23. Then we execute this line. This line is x equals, so we are updating this local variable x. Self.y,
self.y is 15. So let's write 15 over here. Plus, there's a method call over here, self.method b. Now, if you look closely, there's a method b in the parent class A, and there is also a method in the on the child class B. Now, which one should you call? Remember, right now you're working inside the parent portion, okay? So you are inside the parent portion over here. And from the parent portion, you're calling method B. Now, the question is, which method B should you call? The parent portion's method B or the child portion's method B? The answer is the child portion's method B, because in inheritance, as we are calling the child's method, or we are working with the child's object B1, so whenever a method is called, we will first try to run the method inside the child portion. If not found, only then we move to the parent portion. So it doesn't matter if I'm calling the method from the parent or the child. So over here, I'm calling the method B from the parent, but still I will run the child portion's method B. So over here in the own portion, let's write method B over here. And if I look closely, method B takes 4 arguments. Self, M, N, Y. And this is where I'm calling from, if you remember, this line. So this line I'm calling method B, and I'm sending 2 arguments, 2 values, 4 and -3. So 4 will sit in M and -3 will sit in N. Therefore, we will use the default value of Y, which is 0. And self is 81. So let's remember this line because we have to come back over here. Now let's remove these. So now we are over here. This line says y equals, which means the local variable y, this one, y equals y plus, which is 0, plus self.y, this is the instance variable y, which has a value of 15, plus n is -3. So it's 12. So you put 12 in the local variable y. Then b.x, that's the class variable x, will have a new value. That's m plus, m is 4, self.y, which is 15, plus n, -3. So it will be 19 -3, 16. The class variable x will have 16. Then I increment the class variable temp by 2. So this will become 10. Then self.sum, which means
the instance variable sum, this one, will be b dot x, which is 16, plus y, that's the local variable y, 12, and a dot temp, that's the class variable temp, 10. So if you add them up, it's 38. And I'm storing 38 inside self.sum. Then we have our second print. It's b dot x, which is a class variable x, 16. Y, that's the local y, 12. And we have self.sum, which is the instance variable sum. That's 38. Then we return the local value y. The local value y is 12. This 12, this value will be returned to where it was called. So method B was called over here, if you remember. So this addition was pending. I had 15 over here in self.y, and the returned value I get is 12. So 15 plus 12 is 27. And 27 will sit inside the parent's local variable x. So this is parents method A, local variable x. Then we will be running this one. It's self.sum. This means the instance variable sum over here. This will have a new value that is self.sum 38 plus the local variable x, 27, and the class variable 10, which is 10. So if I add them up, we have 37 plus 38, and that's 75. So 75 will sit in the instance variable sum, 75. Now we call method B again. So we go to the child's portion method B again, the same old method B. So this time I'm sending -4, self.sum, and 3. So this will be -4, self.sum is 75, and it's 3. Y will be 3 now. So let's run the method B of class B.
So y, the local variable y will be y plus, that is 3 plus self.y 15. This is self.y 15 plus n, the local n 75. So we have 78 plus 15, that's 93. So 93 will be inside the local variable y. Then b dot x, that's a class variable x, will have m, that's minus 4. Let me erase these. So we have minus 4. Self.y, that's 15 again. And n is 75. B dot x will have a value of 86. So if I add negative 4 plus 15 plus 75, we get 86. And this will be inside the class variable x. Then we increment the class variable temp by 2. So it will be 12. Then the instance variable sum will get updated, which means this sum, it will be b dot x, that is 86, plus the local variable y, which is 93, plus the instance variable and the class variable temp, that's 12. This equals to 191. So let's replace this and write 191 over here. This is self.sum. Then we have our print b.x, that's the class variable x, which has a value of 86. The local variable y, which has a value of 93, and self.sum, which is 191. Then we return the local value y, which is 93, and go back where I called the method b, which is this line. But over here, I'm not receiving what's getting returned. Therefore, that value will be lost. So after this line is done running, this line has been done executing. So all the 3 lines are completed, and the final output we get is 7, 15, 23, 16, 12, 38, 86, 93, 191. So এই ট্রেসিংটা পুরোপুরি বোঝার জন্য you have to go through the basic concepts of inheritance, how methods and variables work,
in the inheritance environment. Our YouTube channel, there's everything given, okay, with examples. So you can take a look at them. Thank you.